ভাইয়া, ওই যে তুমি বলেছিলে না আমাকে যে তোমার একটা কাজের মেয়ে লাগবে, এই যে আমি তোমার জন্য একটা কাজের মেয়ে এনেছি। আরে ভাইয়া, এদিক তাকাও না, দেখো না। আরে তোমার জন্য একটা ভালো একটা কাজের মেয়ে এনেছি। আরে তুমি সারাদিন বাসায় একা একা থাকো, বাসায় সব কাজকর্ম করতে পারো না। আর এই যে আমার পাশে যে মেয়েটিকে তুমি দেখতে পাচ্ছ, এই মেয়েটি খুবই ভালো একটা মেয়ে। আরও তার কোলে একটা বাচ্চা আছে। ও এর আগে দুটা বাসায় কাজ করতো। সেই দুটা বাসায় মানুষগুলো না খুবই খারাপ। এই জন্যই সে বাসার চাকরিগুলো ছেড়ে দিয়েছে, কাজ ছেড়ে দিয়েছে। তাই ওর সাথে আজকে আমার কথা হলো। আর ভাইয়া দেখো, ওর কোলে ছোট একটা বাচ্চা রয়েছে। ওই বাচ্চার পিছনেও তো অনেক টাকা খরচ আছে, তাকে দুধ খাওয়ানো লাগে। এই জন্য আর কি ভাইয়া, তুমি আমাকে বলেছিলে, তা ওকে যাচাই বাছাই করে দেখলাম মেয়েটা খুবই ভালো। আর দেখো না, ওই মেয়েটাকে তুমি রাখো। আর মেয়েটা না, তার জামাই বা এই দুনিয়াতে কেউ নাই তার। কি ব্যাপার? এ তো আমার স্ত্রী। ও আজকে এখানে এভাবে কাজের লোক হিসেবে আসছে কেন? আর ওর নোংরা জামা কাপড় পরা কেন? কোলে আমার বাচ্চা নিয়ে। কিন্তু কিন্তু আমার মা বাবা তো বলেছিল নাকি ও একটা অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে। ওই ছেলে নাকি ওকে অনেক ভালোবাসে, অনেক সুখে রাখবে। আজকে এইখানে এভাবে কাজের লোক হিসেবে? না না, কি করি? আরে ভাইয়া, তুমি কি দেখতেছো? নিশ্চয়ই ওইভাবে তাকিয়ে আছো কেন? এদিক তাকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবু ভাই, বলো। আরে তোমার জন্য একটা ভালো একটা কাজের মেয়ে এনেছি। আচ্ছা ঠিক আছে, ওকে ভিতরে পাঠিয়ে দাও। আচ্ছা ভাইয়া, তাহলে একটা কাজ করো। তাহলে ওর সাথে তুমি কথা বলে নাও, হ্যাঁ? তাহলে আমি এখন আসি। আসো, বসো। আচ্ছা, তুমি কি কাজ ঠিকঠাক করতে পারবা? না মানে আমার মনে হচ্ছে তোমার বাচ্চাকে কিভাবে সামলাবা আর বাসার সমস্ত কাজ কিভাবে করবা। আমার তো মনে হচ্ছে না তোমার বাচ্চাকে নিয়ে তুমি সব কাজ ঠিকঠাক করতে পারবা। স্যার, আমার বাচ্চাকে নিয়ে কোনো সমস্যা হবে না। আমি বাসার সমস্ত কাজকর্মই করতে পারবো। রান্না বাড়া করা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, ওয়াশরুম পরিষ্কার করা, আমি সব কাজ করতে পারি। আমার বাচ্চাকে নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি আমাকে বলেন না আমার কি করতে হবে। না, কাজ করতে পারলে আমার কোনো সমস্যা নাই। তুমি তোমার বাচ্চাকে সামলালেও যদি আমার কাজ সব সঠিকভাবে করতে পারো তাহলে তোমার কোনো সমস্যা নাই। তোমার স্যালারি দেবো কত? আমার স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই স্যার। আপনার যা খুশি আপনি দিয়েন। আমার শুধু আমার বাচ্চার খাবার জোগাড় করতে পারলেই হবে। আমি আমার নিজের খাবারের চিন্তা করি না স্যার। আমি নিজে কিছু একটা খেয়ে থাকতে পারবো। কিন্তু আমার বাচ্চার তো দুধের ব্যবস্থা করতে হবে স্যার। ও তো কোলের বাচ্চা, দুধের শিশু। ওর খাবারের ব্যবস্থা হলেই হবে। আমার আর কিচ্ছু চাই না স্যার। ঠিক আছে। আচ্ছা আপনি আগে এটা বলুন তো, যে আপনি একটা মেয়ে মানুষ হয়ে আপনার বাচ্চার জন্য জীবন যুদ্ধ করে বেড়াচ্ছেন, প্রত্যেকের বাসায় বাসায় কাজ করতেছেন, কাজ করে আপনার বাচ্চার খাবারের ব্যবস্থা করতেছেন, দুধের ব্যবস্থা করতেছেন, কেন? আপনার স্বামী নাই? আপনার স্বামী কোথায়? স্যার, এটা অনেক বড় লম্বা ইতিহাস। আমি আপনাকে বলতে পারবো না স্যার। আর আমি চাই না যে স্মৃতিগুলো পুরানো হয়ে গেছে সেই স্মৃতিগুলো আবার নতুন করে ফিরে আসুক। আমি পুরনো স্মৃতি মনে করতে চাই না স্যার। আপনি আমাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করেন না। আপনি বলেন না আমার কি কি কাজ করতে হবে, আমি সব কাজ করে দিব। বলেন আমাকে। না দেখো, বাসায় তেমন কোনো কাজ না, আসলে এই বাসায় আমি একাই থাকি। আমার বাবা মা এই পৃথিবীতে কেউ নাই, তারা মারা গেছে। আর বেশিরভাগ সময় আমি তো অফিসে পড়ে থাকি। এই দেখো না, এখনো কিন্তু আমি অফিস যেতাম, কিন্তু তার উপরে তো তুমি চলে আসলে, হয়তো এখন তো অফিস লেট করে যাব। কাজ এই একটু রান্না বান্না করলে আর বাসাটা একটু পরিষ্কার করে লাগলে, ব্যাস, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, কিচেন রুমটা কোন দিকে আমাকে দেখাই দেন, আমি গিয়া আপনার জন্য রান্না করি। কোনো সমস্যা নেই, আমি যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে। কিচেন রুম ওই সাইডেই আছে, রান্না বান্না পড়া হবে। আগে আমাকে এটা বলো তো, যে তুমি একটা মেয়ে মানুষ হয়ে এত কষ্ট করতেছো কেন? তোমার জামাই কোথায়? আমি শুনতে চাচ্ছি তোমার জামাই আসলে কোথায়, তার কি হয়েছে? স্যার, আমি তো আপনাকে বললাম এটা অনেক বড় কাহিনী। আর যেটা এখন অতীত হয়ে গেছে, আমি চাই না আমার অতীতগুলো আমার বর্তমানে ফিরে আসুক। হ্যাঁ স্যার, এই কথাগুলো যখন আমি মনে করতে যাই না, আমার অনেক কষ্ট হয়। কষ্টে আমার বুকটা ফেটে যায়। আমি চাই না আমার অতীতকে মনে করতে। স্যার, আপনি প্লিজ আমাকে জোর করেন না। আরে আস্তে, কাজ পরেও করা যাবে, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নাই। আগে তুমি আমাকে বলো না তোমার হাজবেন্ডের বিষয়টা, আমার হাতে সময়ও আছে, কোনো রকম তাড়াহুড়া নাই। কি হয়েছিল আমাকে বলো। আর সবচেয়ে বড় কথা কি জানো,
একটা কষ্টের কথা যখন একজন নিজের ভিতরে লুকায় রাখে, কারোর সঙ্গে শেয়ার করে না, তখন ওই কষ্টের বোঝাটা না অনেক ভারী হয়ে যায়। কিন্তু ওই কষ্টের কথা যদি কারোর সঙ্গে শেয়ার করে বলে, তখন ওই মানুষটার ভিতরে অনেক হালকা হয়ে যায়। কারণ কি, ওই কষ্টের কথাগুলো শেয়ার করছে কারোর সঙ্গে, যখন সে হালকা হয়ে যায় তার কষ্ট কম হয়। আমি সেজন্য তোমার কাছে জিজ্ঞাসা করছি, বলো কি হয়েছিল। ঠিক আছে স্যার, আপনি যেহেতু আমাকে এত জোর করছেন, আপনি যেহেতু আমার জীবন কাহিনী শুনতে চাচ্ছেন, তাহলে শোনেন। এক সময় আমারও সংসার ছিল, আমারও পরিবার ছিল। সেই সংসারে আমার স্বামী ছিল, আমার শ্বশুর ছিল, আমার শাশুড়ি ছিল। আমরা খুব সুন্দর একটা সুখী পরিবার ছিলাম। আমার স্বামীর সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। সে আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করে। আর আমাদের বিয়ে না, আমার শ্বশুর শাশুড়ি ওর পরিবারের কেউ মানতে পারেনি। কেউ আমার তেমন একটা পছন্দ করতো না। কিন্তু আমার স্বামী, সে আমাকে খুব ভালোবাসতো। সে সব সময় আমাকে চোখে চোখে রাখতো। আপনি জানেন, আমার স্বামীও না আপনার মতো একজন পুলিশ অফিসার ছিলেন। সে হঠাৎ করে 6 মাসের জন্য ট্রেনিংয়ে যায়। এর মধ্যেই আমার শ্বশুর শাশুড়ি আমার উপর অনেক টর্চার করে, আমাকে অনেক অত্যাচার করে, বাসার সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করায়। আমি না তখন 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। হ্যাঁ, আমি প্রেগনেন্ট অবস্থায়ও আমার শাশুড়ি আমাকে মারধর করতো, অনেক নির্যাতন করতো। আমি সব কষ্ট সহ্য করেও আমি আমার স্বামীর বাড়িতে ছিলাম। কিন্তু হঠাৎ করে এক সময় আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলে, আমার স্বামী নাকি ট্রেনিংয়ে গিয়ে আমার স্বামীর ট্রেনিংয়ে গিয়ে মারা গেছে। তখন তখন এই কথাটা শোনার পর আমার মনে হলো আসমানটা ভাঙে আমার মাথার উপর পড়ছে। আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না। তারপরেও আমি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে বলছি, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি সারাটা জীবন আমার স্বামীর স্মৃতি বুকে আগলে রেখে এই বাড়িতেই থাকবো। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, ওই যে আমি শুরুতেই তো বললাম, তারা আমাকে পছন্দ করতো না। আমাকে এক পর্যায়ে আমার শ্বশুরের শাশুড়ি অত্যাচার করে বাসা থেকে বের করে দেয়। আমি প্রেগনেন্ট অবস্থায় রাস্তায় এইদিকে ওইদিকে অনেক জায়গায় ঘুরি কাজের জন্য, কিন্তু কেউ আমাকে কোনো কাজ দিত না। হঠাৎ করে যখন আমার 9 মাস হয়ে যায়, তখন আমি সম্ভবত রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ছিলাম। পরে অনেক মানুষজন আমাকে ধরে সরকারি একটা হসপিটালে ভর্তি করে। সেইখানেই আমার ডেলিভারি হয় আর আমার বাচ্চাটা পৃথিবীতে আসে। কিন্তু তখনও না আমার খুব কষ্টে দিন পার হচ্ছিল। আমি কি করব, কার কাছে যাব, কোথায় যাব, কোথায় গিয়ে আমার বাচ্চার আর আমার একটু আশ্রয় পাবো, এইদিক ওইদিক ঘুরি। আপনি তো জানেনই, এই শহরে না কেউ কারো আপনজন না, কেউ কারো বিপদে সাহায্য করে না। যার বাসায় যাইতাম কেউ আমাকে কাজে রাখতে চাইতো না। সবাই বলতো, তুমি এই বাচ্চা নিয়ে কাজ করতে পারবে না। কিন্তু পরে আমি একটা বাসায় কাজ করি, অনেক দিন কাজ করি, কিন্তু ওনারা না আমার উপর অনেক অত্যাচার করতো, আমার নির্যাতন করতো। একটু কাজে ভুল হইলেই আমাকে অনেক মারধর করতো। তার কিছুদিন পরে আমি আর একটা বাসায় কাজ করি। ওই বাসার মানুষজন মোটামুটি সবাই ভালোই ছিল, কিন্তু ওই বাসায় একটা স্যার ছিল, মানে স্যারটার চরিত্রে সমস্যা ছিল, ওনার চরিত্র ভালো ছিল না। উনি সবসময় আমার দিকে কুনজরে তাকাইতো, আমার আজে বাজে প্রস্তাব দিত। আমি আমি তো এগুলো পছন্দ করতাম না। পরে আমি আর ওই বাসায় কাজ করতে পারি না, আমি নিজে ওই বাসা থেকে চলে আসছি। তারপরে ওই যে যেই লোকটা আসলো, ওই লোকটার সাথে আমার পরিচয় হয়। পরে ওই লোকটা আমার বলে যে আপনি খুব ভালো মানুষ। পরে ওই লোকটা আমার আপনার বাসায় নিয়ে আসে। এখন স্যার, আপনি সবই তো শুনলেন আমার স্টোরি, এগুলোই ঘটছিল আমার জীবনে। আসলে আমি না এগুলো মনে করতে চাই না। আমার স্বামী, আমার সংসার, আমি এইসব মনে করতে চাই না। কারণ এইসব যখন আমার মনে হয়, তখন না আমি আর আমার কষ্টগুলো ধরে রাখতে পারি না। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। আমার সেই বুকের লুকোনো কষ্টগুলো আবার জেগে যায়। আমি না আমি এগুলো মনে করতে চাই না। আমাকে আর কখনো প্লিজ এগুলো মনে করায়েন না।
আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, কোথায় ছিলাম আর এখন কোথায় চলে আসছি। ওই যে একটা কথা আছে না, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলায়। হয়তোবা আল্লাহ তাআলা আমার ভাগ্যের পরীক্ষা নিচ্ছে, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যে আমি কতটুকু ধৈর্য ধরতে পারি। না হলে বলেন, আমার এই বয়সে আমি বিধবা হয়ে আমার সন্তান নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আল্লাহ হয়তোবা আমার ধৈর্য দেখছেন। তুমি রিল্যাক্স হও, রিল্যাক্স। আচ্ছা শোনো, উম, তুমি যদি এখন দেখো যে তোমার হাজবেন্ড তোমার সামনেই বসেছে, তখন তুমি কি করবা? মানে তোমার ফিলিংসটা কেমন হবে বলো তো একবার। আপনি কি আমার সাথে মজা করতেছেন স্যার? আমার স্বামীর আমার সামনে কিভাবে দেখবো? আমার স্বামী তো অনেক আগেই মরে গেছে। আমি তো সেটা হাজার ভাবলেও আর সম্ভব না। রিল্যাক্স, বললাম তো রিল্যাক্স হও। না, তুমি একটা ভাবো যে সত্যি সত্যি তোমার হাজবেন্ড তোমার সামনে থাকে, তোমার ফিলিংসটা কেমন হবে বলো একটা বার। স্যার, আপনি আমার কষ্ট নিয়ে আর মজা করেন না। যেটা সম্ভব না ওইটা নিয়ে কথা কয়ে কি হইব কন? আচ্ছা, আপনি এগুলো বাদ দেন না, আপনি আমার কন যে আপনার বাসার কি কি কাজ করতে হইব, এখন কি কি বাকি আছে আমি ওগুলো কইরা ফেলি। নেহা, আরে কাবির, তুমি তুমি বাইসা আছো? তুমি মরো নাই? এই, তুমি তুমি বাইসা রইছো কেমনে? তুমি বাইসা রইছো? আমি কি সত্যি দেখতেছি? আমি কি স্বপ্ন দেখতেছি না? এগুলো সত্যি। তুমি সত্যি দেখছো আমি কাবিল, আমি বেঁচে আছি। আজকে আজকে এত বছর পর তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, তাও আবার এরকম বেশে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তোমার সঙ্গে আমার এইভাবে দেখা হবে। একটা আমাদের বাচ্চা, এই বাচ্চার জন্য তুমি এত পরিশ্রম করো, এত কষ্ট করো। হ্যাঁ, কাবির, তুমি বাইসা আছো, কিন্তু তোমার বাবা মা যাওয়ার কইছে তুমি নাকি ট্রেনিং এ মরে গেছো, তুমি নাকি বাসায় নাই। তুমি জানো কাবির, তুমি তুমি ট্রেনিং এ যাওয়ার পরে তোমার বাপ মা আমার উপর কত অত্যাচার করছে, আমার কত নির্যাতন করছে। আমার কইছে তুমি মরে গেছো এই কথা কইয়া তোমার বাবা মা বাসা থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। আমি তোমার সন্তান নিয়ে এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, তারপর আমি বিয়েটা পর্যন্ত এখন পর্যন্ত করি নাই। কাবির, তুমি বাইসা রইছো, কিন্তু তুমি এতদিন কইছিলা আমার কি একটু খোঁজো না, আমার কথা কি একটু মনে পড়ে না? আমি আমি সব বলছি, রিল্যাক্স হও প্লিজ, কান্নাকাটি করো না। আমি সব বলছি তো, আমি তো এখন আমার থেকে তো পেয়ে গেছো তাই না, আমি বলছি সব শুনো। আমি ট্রেনিং এ যাওয়ার পর না একটা বড় যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার সময় না আমার ফোন, আমার যেখানে যা ছিল সব কিছু, এভরিথিং সব কিছু হারিয়ে গেছিলো। আমি কখনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি নাই। কিন্তু আমি এটা কখনোই ভাবি নাই যে আমার বাবা মা তোমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতে পারবে, তোমার সঙ্গে যা নয় তাই ব্যবহার করতে পারবে। আমি এখন বুঝতে পারতেছি আমার বাবা মা আমাকে কেন এটা বলতো। তোমাকে যখন প্রথম বিয়ে করছিলাম আমার বাবা মা সহ্য করতো না, তো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম। কিন্তু আমি এটা ভাবছিলাম যেমন যখন সন্তানাদি হবে, 1 বছর 2 বছর সংসার করার পরে হয়তো আমার বাবা মা সব কিছু মেনে নেবে, সব ঠিক হয়ে যাবে। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার অবর্তমানে আমার বাবা মা তোমার সঙ্গে এমন ব্যবহার করবে, তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর শেষে কি না একটা জীবিত সন্তানকে না জেনে না বুঝে না শুনে মৃত ঘোষণা করলো, শুধুমাত্র তাকে জেদ বজায় রাখার জন্য। বুঝতে পারতেছো? আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার বাবা মা শুধুমাত্র তাদের জেদের জন্য আমাকে মৃত ঘোষণা করবে তোমার কাছে, তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমার বাবা আমাকে কি বলছিল জানো? আমার বাবা মা আমাকে বলেছিল যে তোর বউ যাকে তুই ভালোবেসে বিয়ে করে আনছিলি এই বাসায়, সেই তোর বউ, তুই এখন নাই বিদায়, তোর বাবুর প্রতিপালনে সে অন্য একটা ছেলের হাত ধরে বাসা থেকে বেরিয়ে গিয়েছে। কি বলতেছো তুমি এসব? ছি, ছি, ছি। আমার নামে এত বড় মিথ্যা কথা তোমার মা বাবা কেমনে তোমারে কইলো? আর তুমি এগুলো বিশ্বাস করে নিছো? আমি আমি এরকম করতে পারি? না, আমি বিশ্বাস করি নাই তো। তুমি কি বললো আমি তোমাকে অবিশ্বাস করবো? আমি বিশ্বাস করি নাই। আমি ট্রেনিং শেষে যখন বাসায় ফিরি, বাড়িতে আসি, তখন তোমাকে আর পাই না। তখন বাবা মা এগুলো বলে। তারপর থেকে আমি বলি
যে আজ যাই হোক নিহা অন্তত পক্ষে আমাকে ঠকাবে না, আমার সঙ্গে এমন ব্যবহার করবে না, আমার সাথে এমন কিছু করবে না যাতে আমার আর আমার সন্তানের ক্ষতি হবে। যাই হোক আমি আমি একদিনের জন্য হলেও নিয়ার সঙ্গে দেখা করবো যে আমি কি অপরাধ করেছিলাম, আমার সন্তান কি অপরাধ করছো যার জন্য তুমি এমন একটা কাজ করছো। আমি এই জন্য না তোমাকে শহরের বিভিন্ন জায়গায় খুঁজছি, বিভিন্ন জায়গায়, কোথাও তোমার খুঁজে পাই নাই। তাই বললাম না, দিন শেষে বাসায় একা পড়ে থাকি, বেশিরভাগ সময় অফিসে পড়ে থাকি এই। কিন্তু আমি কখন বিশ্বাস করি না যে তোমার সঙ্গে আমাকে এইভাবে দেখা করতে হবে। আই এম সরি নিয়া, আমি তোমাকে পেয়েছি ঠিকই, কিন্তু অনেক দেরি করে পেয়েছি তোমাকে। হয়তো বা এর ভিতরে তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, অনেক যুদ্ধ করতে হয়েছে আমাদের সন্তানের জন্য। আই এম সরি নিয়া। কি করবো বলো, ভাগ্যের নির্মম পরিহাস যে আজকে তোমার সঙ্গে আমার দেখা হইলো, কিন্তু এইভাবে দেখা হইলো, কিছু করার নাই। আচ্ছা বাদ দাও না, যা হওয়ার তো হয়ে গেছে তাই না, সমস্যা কি? এখন তো আমরা দেখা পেয়ে গেছি তাই না, আমরা তো মিলেমিশে থাকতে পারি এখন আমাদের এই সন্তানকে নিয়ে। ভুলে যাও আগে আমাদের জীবনে যা করছে, তোমার লাইফে যা করছে ভুলে যাও। আমরা আজকে থেকে আবার নতুন করে জীবন শুরু করবো। কিভাবে ভুলে যাব, কিভাবে ভুলে যাব বলো? সেইগুলো তো ভোলার মতো না। আমি কখনো ভাবতে পারি নাই যে তোমার মা বাবা এতটা নিচে নাইবা যাইব। তোমার মা বাবা শুধুমাত্র আমাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তোমাকে আমার কাছে মৃত বানাই দিছে। আবার তুমি বাসায় ফিরে আসার পরে তোমার বাবা মা আমার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিছে, আমি নাকি অন্য কারো হাত ধরে পালায়ে গেছি। তোমার মা বাবা এটা কিভাবে করতে পারলো বলো? আমি তো মানে ভালোবাসে বিয়ে করছিলাম, আমি একটা গরিবের সন্তান, এটা কি আমার অন্যায় ছিল বলো? এইটাই কি আমার অপরাধ ছিল? মানুষ এমন কেন বলো তো, মানুষ এমন কেন? গরিবরা কি মানুষ না? গরিবের ভালোবাসা কি ভালোবাসা না? ঠান্ডা হও বাবা, ঠান্ডা হও। বুঝছি তো, এখন আর এগুলো বলেও না লাভ নাই। আর সব থেকে বড় কথা কি জানো, তারাও তো এই পৃথিবীতে আর বেঁচে নাই, তারাও তো মারা গেছে। এখন যদি আমরা তাদেরকে নিয়ে এগুলো বলি তারা হয়তো আরো কষ্ট পাবে। আমরা বরঞ্চ তাদের জন্য দোয়া করি, তাহলে তারাই বুঝবে যে যে মেয়ের জন্য আমরা এত কিছু করছি, এত জঘন্য ব্যবহার করছি তার সঙ্গে, তারপরেও তারা আজকে আমার জন্য দোয়া করছে। বাদ দাও, ভুলে যাও, আরে রিল্যাক্স। আমরা তো এখন একেবারে চিনি গেছি তাই না, দেখা করে ফেলছি। ঠান্ডা হও প্লিজ, ঠান্ডা হও। আজকের পর থেকে আমরা আমাদের এই সন্তানকে নিয়ে খুব সুখে শান্তি জীবনযাপন করবো, ঠিক আছে? আর কোনো রকম চিন্তা করো না তুমি। হ্যাঁ হ্যাঁ, তবে একটা কথা কি জানো, আল্লাহ সার দেয় কিন্তু কারোর সাইরা দেয় না। তোমার বাবা মা যা করছে আল্লাহ আল্লাহ তার শাস্তি ওদেরকে দিয়ে দিছে। আর দেখো আল্লাহ তাআলা তোমরা আমার কাছে ফিরাই দিছে। আমার কষ্টের জীবন শেষ হয়ে গেছে, আমি কোনো ভাবতে পারি নাই তোমার আর কোনোদিন আমি ফিরে পাবো। আচ্ছা বাদ দাও তো প্লিজ, এখন কেমন রিল্যাক্স হও না একটু। অনেকদিন পর দেখা হয়েছে তোমার আমার, এমন কান্নাকাটি গুলো হবে? কত সকম সে ধরে কান্না করতে আসো প্লিজ বাদ দাও না এখন। এখন তুমি আগে সবার আগে ড্রেসগুলো যাও চেঞ্জ করো, আমার জন্য শপিংয়ে যাবো, শপিংয়ে গিয়ে তোমার জন্য ভালো ভালো জামা কাপড় কিনবো, তারপরে আমরা দুজন একসঙ্গে বাইরে লাঞ্চ করবো, দেন তারপরে বাসায় আসবো, ঠিক আছে? তুমি বাচ্চাটার মুখ দেখছো? হ্যাঁ। একদম তোমার মতো হয়েছে না? হ্যাঁ একদম দেখছি।